সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইনুল আবেদিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে 01819837080। তোমরা পড়ালেখা রিলেটেড যে কোনো সমস্যা শেয়ার করতে পারো, ফোনও শেয়ার করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার আমার ইউটিউব চ্যানেল হোসাইনুল আবেদিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেও আমার ক্লাস সব তোমরা এনজয় করতে পারো। আমার ফেসবুকেও একটা হোসাইনুল আবেদিন ক্লাসরুম ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে জয়েন করলে আমার সবগুলি ক্লাস তোমরা দেখার সুযোগ পাবে। কারণ কলেজের বা ডিপার্টমেন্টের গ্রুপে অনেক সময় হয়তো তুমি পরপর একসাথে নাও পেতে পারো, খুঁজে বের করতে হবে। এই গ্রুপে জয়েন করলে তুমি সবগুলি ক্লাস তোমার যেটা দরকার সেটাই তুমি এনজয় করতে পারো। সেই কারণে তুমি গ্রুপও জয়েন করতে পারো। তো আজকে আমি বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্স নিয়ে আলোচনা করব। এই কোর্সটি MBA পার্ট 1 এবং BBA অনার্স থার্ড ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকের টপিক হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন। আজকের লেকচার থেকে তোমরা যা জানতে পারবে: প্র্যাকটিস অ্যাবাউট লাইন ডায়াগ্রাম, প্র্যাকটিস অ্যাবাউট পাই ডায়াগ্রাম। তার মানে লাইন ডায়াগ্রাম এবং পাই ডায়াগ্রাম সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং তোমরা প্র্যাকটিক্যালি লাইন ডায়াগ্রাম তৈরি করতে পারবে এবং পাই ডায়াগ্রাম তৈরি করতে পারবে। তো প্রথমেই আমি লাইন ডায়াগ্রাম নিয়ে এবং পাই ডায়াগ্রাম নিয়ে তোমাদেরকে কিছু ধারণা দিচ্ছি। লাইন ডায়াগ্রাম হচ্ছে আমার প্রদত্ত ডাটাগুলোকে যখন আমি লাইনের মাধ্যমে দেখাবো, একটা সরল রেখার মাধ্যমেই চিত্রে উপস্থাপন করব, যেটা দেখে সহজেই বোঝা যাবে আমার কোন ভেরিয়েবল কতটুক পর্যন্ত উঠছে। যে কেউ চিত্র দেখে বুঝতে পারবে যে রেখাটা যত উপরে গেছে সেই ভেরিয়েবল তত বেশি। তাহলে চিত্র দেখে বুঝতে পারবে। একটা রেখার মাধ্যমে আমি চিত্র অঙ্কন করব, জাস্ট সরল রেখার মাধ্যমেই আমি উপস্থাপন করব, তাকেই বলা হচ্ছে লাইন ডায়াগ্রাম। তাহলে লাইন মানেই হচ্ছে সরল রেখা, কতগুলি লাইন আমি উপস্থাপন করব, ওই লাইন দেখেই তুমি কম্পেয়ার করতে পারবে কোন লাইনটা বেশি উঁচুতে, কোনটা নিচু। যেটা বেশি উঁচু সেই ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সিটা বেশি, ওইটা আমরা বুঝতে পারব। আর পাই ডায়াগ্রাম কোনটা? পাই ডায়াগ্রাম হচ্ছে একটা বৃত্তের মাধ্যমে যখন আমি ডাটাগুলিকে উপস্থাপন করব। আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি থাকে। আমার প্রদত্ত ডাটাগুলিকে আমি 360 ডিগ্রিতে কনভার্ট করব। 360 ডিগ্রিতে কনভার্ট করে একটা বৃত্তের কত অংশ কোন খরচ সেটা যখন উপস্থাপন করব, সহজেই আরেকজন বুঝতে পারবে, যে কোনো লোক সহজে বুঝতে পারবে। তাহলে এইভাবে একটা বৃত্তের মাধ্যমে যখন আমার ডাটাগুলিকে আমি উপস্থাপন করব, তার নাম হচ্ছে পাই ডায়াগ্রাম বা পাই চার্ট বলি আমরা। তাহলে তোমরা লাইন ডায়াগ্রাম এবং পাই ডায়াগ্রাম এই দুটো সম্বন্ধে প্রাথমিক ধারণা পেয়েছ।
তাহলে প্রথমে প্রবলেম 1 আমরা দেখি। প্রবলেম 1-এ রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং ডাটা উইথ এ সুইটেবল গ্রাফ। তাহলে সেই ডাটাগুলি কি? ভেরিয়েবল, এখানে দেখো ভেরিয়েবল হচ্ছে 1 2 3 4 5 6। আমি যদি ভেরিয়েবলগুলিকে এইভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি, এক বছরের শিশু 50 জন, 2 বছরের শিশু 80 জন, 3 বছরের শিশু 30 জন, 4 বছরের শিশু 12 জন, 5 বছরের শিশু 3 জন, 6 বছরের শিশু 1 জন। তাহলে এটা হয়তো বছরও হতে পারে, অথবা 1 টন উৎপাদন হয়, 1 টন, এটাকে আমি কেজি বা টন হিসাবও, 1 টন উৎপাদন করতে পারে 50 জন কৃষক, 2 টন উৎপাদন করতে পারে 80 জন কৃষক, 3 টন উৎপাদন করতে পারে 30 জন কৃষক, 4 টন উৎপাদন করতে পারে 12 জন কৃষক, 5 টন উৎপাদন করতে পারে 3 জন কৃষক, 6 টন উৎপাদন করতে পারে 1 জন কৃষক। এইভাবেও আমি বুঝাতে পারি। তাহলে ভেরিয়েবল দেওয়া আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এবং ভেরিয়েবল এগুলি সিঙ্গেল ইউনিট 1 2 3, 1 2 3 এইভাবে সিঙ্গেল ইউনিট দেওয়া আছে। যদি এটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তখন আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতাম। এখানে যেহেতু সিঙ্গেল ডিজিট দেওয়া আছে, তাহলে এখানে সুইটেবল গ্রাফের কথা বলেছে, সরাসরি বলে নাই লাইন ডায়াগ্রাম অঙ্কন করো, সেটা কিন্তু সরাসরি বলে নাই। তাহলে সুইটেবল গ্রাফ এই ক্ষেত্রে কোনটা, আমি কিভাবে বুঝব? তাহলে এই ক্ষেত্রে সুইটেবল গ্রাফ হচ্ছে লাইন ডায়াগ্রাম। তাহলে আমরা একটু দেখি, ফর গিভেন ডাটা দ্য মোস্ট সুইটেবল গ্রাফ ইজ লাইন গ্রাফ or diagram which is shown below। তাহলে আমরা ভেরিয়েবলগুলি এখানে দেখিয়েছি, OX অক্ষে ভেরিয়েবলগুলি দেখিয়েছি, OY অক্ষে আমি ফ্রিকোয়েন্সিগুলি দেখিয়েছি। OX অক্ষে 1 2 3 4 5 6 ভেরিয়েবলসগুলি দেখানো হয়েছে, আর OY অক্ষে আমার ফ্রিকোয়েন্সিগুলি। তার মানে 1 বছরের শিশু কয়জন, 2 বছরের শিশু কয়জন, সেগুলিকে আমি ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখানে দেখিয়েছি। তাহলে প্রশ্নে দেওয়া আছে 1 বছরের শিশু হচ্ছে 50 জন, 2 বছরের শিশু 80 জন। তাহলে তোমরা একটু চিত্রের মধ্যে দেখো, 1 বছরের শিশু এই 50 জন, 50 জনের সোজাসুজি 50 জন, একটা রেখা 50 পর্যন্ত আমি একটা সরল রেখা অঙ্কন করেছি। 2 বছরের শিশু 80 পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করেছি। 3 বছরের শিশু 30 জন, 30 পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করেছি। 4 বছরের শিশু 12 জন, আমি 12 পর্যন্ত একটা রেখা অঙ্কন করেছি। 5 বছরের শিশু 3 জন, আমি 3 পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করেছি। 6 বছরের শিশু 1 জন, আমি 1 পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করেছি। তাহলে সরল রেখার মাধ্যমেই আমি উপস্থাপন করেছি। তাহলে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এখানে কোন রেখাটা সবচেয়ে উঁচু, তাহলে এই রেখাটা সবচেয়ে উঁচু। এখানে যদি 80 লেখা নাও থাকে, তাহলে চোখ বন্ধ করে যে কেউ বুঝতে পারবে এই সরল রেখাটাই সবচেয়ে উঁচু। এই সরল রেখাটার ভেরিয়েবল কত? 2। তাহলে 2 বছরের শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। 1 বছরের শিশুর সংখ্যা সেকেন্ড পজিশনে আছে, 3 বছরের শিশুর সংখ্যা থার্ড পজিশনে আছে, 4 বছরের শিশুর সংখ্যা ফোর্থ পজিশনে আছে। এইভাবেই ক্রমান্বয়ে 5 বছরের শিশু, 6 বছরের শিশু, যে কেউ চিত্র দেখে বুঝতে পারবে। এটাকেই বলা হচ্ছে লাইন ডায়াগ্রাম বা লাইন গ্রাফ। আশা করছি তোমরা লাইন ডায়াগ্রাম আঁকতে পারবে। এরপরে আসি প্রবলেম 2। ড্র এ পাই চার্ট ফর দ্য ফলোয়িং ডাটা।
একটা পাই চার্ট অঙ্কন করো নিচের ডাটাগুলির জন্য। কস্ট অফ ম্যাটেরিয়ালস টাকা 40,000, কস্ট অফ লেবার টাকা 30,000, ডিরেক্ট এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচার টাকা 10,000, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সেস টাকা 15,000, মিসেলেনিয়াস এক্সপেন্সেস টাকা 5,000। তাহলে একটা প্রতিষ্ঠানের কোন খাতে কত টাকা খরচ হবে সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। ওই ডাটাকে আমাদেরকে পাই চার্টের মাধ্যমে দেখাতে বলেছে। ড্র এ পাই চার্ট, একটা পাই চার্ট অঙ্কন করো ফর দ্য ফলোয়িং ডাটা, নিচের ডাটাগুলির জন্য একটা পাই চার্ট অঙ্কন করো। তাহলে পাই চার্ট বলতে আমি প্রথমেই বলেছি সেটা বৃত্তের মাধ্যমে উপস্থাপন করব। একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি থাকে, সেটা যত বড় বৃত্তই হোক না কেন 360 ডিগ্রির চেয়ে বেশি কখনো হবে না, কমও হবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমার সামনে যে খরচগুলি দেওয়া আছে সেগুলি তো ডিগ্রিতে নাই, সেগুলি 40,000, 30,000, 10,000 এইভাবে দেওয়া আছে, 15,000, 5,000। এখন এই টাকাগুলিকে আমাকে 360 ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করব? আমি এখানে দেখব 40,000, 30,000, 70,000, এই 10,000, 80,000, 85,000, 80,000, 95,000, 5,000, 1 লাখ। টোটাল খরচ হচ্ছে 1 লাখ। 1 লাখ টাকার মধ্যে ম্যাটেরিয়াল বাবদ খরচ হচ্ছে 40,000। 1 লাখের মধ্যে যদি ম্যাটেরিয়াল বাবদ খরচ 40,000 হয়, একে কত? 360 কত? একইভাবে 1 লাখ টাকার মধ্যে লেবার খরচ হচ্ছে 30,000, একে কত? 360 কত? অ্যাট দ্য সেম ওয়ে ম্যানুফ্যাকচার এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স, মিসলেনিয়াস এক্সপেন্স, এগুলিকেও আমি 360 ডিগ্রিতে কত ডিগ্রি সেটা কনভার্ট করতে পারি সেটাই আমি দেখাচ্ছি। তাহলে একটু দেখো, নেসেসারি ক্যালকুলেশন ফর ড্রয়িং পাই ডায়াগ্রাম। কস্ট অফ মেটেরিয়ালস হচ্ছে 40,000 টাকা, কস্ট অফ লেবার 30,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচার 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স 15,000 টাকা, মিসলেনিয়াস এক্সপেন্স 5,000 টাকা। টোটাল হচ্ছে কত? 1 লাখ। তাহলে 1 লাখ টাকার মধ্যে কস্ট অফ ম্যাটেরিয়াল হচ্ছে 40,000, একে হবে 1 লাখ ভাগের 40,000, 360, 1 লাখ ভাগের 40,000 গুণ 360, সেটা আমি এখানে দেখিয়েছি, সমান 144 ডিগ্রি। অ্যাট দ্য সেম ওয়ে কস্ট অফ লেবার 108 ডিগ্রি, ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার 36 ডিগ্রি, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স 54 ডিগ্রি, মিসলেনিয়াস এক্সপেন্স 18 ডিগ্রি। তাহলে সবগুলি যোগ করে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। আমি প্রথমেই বলেছিলাম একটা বৃত্তের কেন্দ্রে থাকে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে কস্ট অফ ম্যাটেরিয়াল হচ্ছে 144 ডিগ্রি, কস্ট অফ লেবার 108 ডিগ্রি, ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার 36 ডিগ্রি, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স 54 ডিগ্রি, মিসলেনিয়াস এক্সপেন্স 18 ডিগ্রি। তাহলে এখন কি আমি মানগুলি বসাতে পারি পাই চার্টে? আমরা এখন মানগুলি বসাতে পারি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রকে বেস করে আমি চাঁদা বসিয়ে 144 ডিগ্রি অঙ্কন করব। তোমরা চাঁদার ব্যবহারটা একটু প্র্যাকটিস করবে। প্রথমে একটা ব্যাসার্ধ অঙ্কন করবে, যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করবে। ওই ব্যাসার্ধের সাথে চাঁদার যে রেখা আছে সেটা বসাবে, এটা মিলিয়ে বসাবে। এরপরে ওখানে 0 ডিগ্রি থেকে তুমি কাউন্ট করে দেখবে যে 144 ডিগ্রি কোন জায়গায়, ছোট ছোট দাগ দেওয়া আছে। 144 ডিগ্রিতে গিয়ে একটা বিন্দু বসাবে, তারপর এই ব্যাসার্ধটা অঙ্কন করে দেবে, সেটা 144 ডিগ্রি হয়ে যাবে। এরপরে এই ব্যাসার্ধের সাথে চাঁদা বসিয়ে 108 ডিগ্রি, এরপরে এটার সাথে চাঁদা বসিয়ে 36 ডিগ্রি, এটার সাথে চাঁদা বসিয়ে 54 ডিগ্রি, এটার সাথে বসিয়ে 18 ডিগ্রি
একই ভ্যালু। তাহলে 144 ডিগ্রি এটা কি ছিল? 144 ডিগ্রিটা কি ছিল? 144 ডিগ্রি সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল, 108 ডিগ্রিটা কস্ট অফ লেবার, 36 ডিগ্রিটা ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার, 54 ডিগ্রিটা ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স, 18 ডিগ্রিটা মিসলেনিয়াস এক্সপেন্স। তাহলে চিত্র থেকেই আমরা বুঝতে পারছি 144 ডিগ্রি মানে হচ্ছে এটা ম্যাটেরিয়াল, এই ঘরটা কাদের? এই ঘরটা হচ্ছে ম্যাটেরিয়াল বাবদ খরচ। 108 ডিগ্রিটা লেবার খরচ। এখানে সবচেয়ে বড় কোনটা? 144 ডিগ্রির ঘর দেখলেই বুঝতে পারছি এটা বেশি। তাহলে এখানে কত টাকা? যে কেউ সহজে বুঝতে পারবে যে ম্যাটেরিয়াল বাবদ খরচ সবচেয়ে বেশি। সবচেয়ে ছোট হচ্ছে কি? এই 18। তাহলে 18 ডিগ্রিটা কি ছিল? সেটা ছিল মিসলেনিয়াস এক্সপেন্স। তাহলে মিসলেনিয়াস এক্সপেন্স সবচেয়ে কম ছিল। 36 ডিগ্রিটা কি ছিল? 36 ডিগ্রিটা ছিল ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার। কেউ যদি জিজ্ঞেস করে এটা কি জিনিস, এটা তো একদম কম, এটা ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার। আর 54 ডিগ্রিটা কি জিনিস? সেটা ছিল ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স। তাহলে যে কেউ সহজে চিত্র থেকে বুঝতে পারবে কোন খরচটা সবচেয়ে বেশি, কোন খরচটা সবচেয়ে কম। আশা করছি তোমরা পাই ডায়াগ্রাম বা পাই চার্ট বুঝতে পেরেছো। একটু যদি প্র্যাকটিস করো তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।